আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের নকদান বই এবং জাবেদা সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্নের সমাধানের চেষ্টা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম, এইখানে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের আলোকে ক নম্বরে বলেছে নকদান বইতে আসবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। উত্তর হবে 43,500 টাকা। তো আমাদের এখানে কোনগুলি নকদান বইতে আসবে না? নকদান বইতে আসে না সাধারণত অনগদ লেনদেন এবং ধারে লেনদেন। যেমন এই যে ধারে পণ্য ক্রয় করা হয়েছে নগদে এবং ধারে, তো ধারে যেটা সেটা নকদান বইতে বসবে না। আবার পণ্য বিক্রি করা হয়েছে নগদে এবং ধারে, এই ধারে এবং প্রাপ্য বিলের মাধ্যমে, ধারে এবং প্রাপ্য বিলের মাধ্যমে যেটি বিক্রি হয়েছে এটাও নকদান বইতে বসবে না। আবার একটা কারবারি বাট্টার মাধ্যমে মসজিদের নিকট হতে পণ্য ক্রয়, এটাও কিন্তু ধারে, নাম আছে যেহেতু নগদ উল্লেখ নাই, এই হলুদ কালার দিয়ে রেখেছি, এগুলি ধারে, এগুলি নকদান বইতে বসবে না। এগুলি ক নম্বরের উত্তর হিসেবে গণ্য হবে। এই যে আমি ওই তিনটা লেনদেন উপরে লিখে রাখলাম, ওখান থেকে আমরা যেগুলি নকদান বইতে বসবে না এখানে লিখবো। প্রথমে আসি, এই যে ধারে পণ্য ক্রয় 7,000 টাকা, এটা নকদান বইতে বসবে না, কারণ ধারে পণ্য ক্রয়টা হচ্ছে নগদের সাথে সম্পর্ক নাই, সেই জন্য এটা নগদ না, নগদ হলে বসতো, তাই না? 10 তারিখে নগদে পণ্য ক্রয় এত, ধারে এত, বিলের মাধ্যমে এত, প্রাপ্য বিলের মাধ্যমে এত। তাহলে এই তিনটা মধ্যে এই প্রাপ্য বিলের মাধ্যমে যেটা এবং ধারে যেটা, এই দুটো যোগ করে মোট এই টাকা আর এই 20,000 টাকা যোগ করে 27,000 টাকা, এইটা বসবে না নকদান বইতে, কারণ এই যেটা নগদ লেনদেন না। আবার এই যে মসজিদের নিকট হতে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় হিসেবে গণ্য হবে। এই 10,000 থেকে অবশ্য 5% বাট্টা বাদ দিয়ে কারবারি বাট্টা বিয়োগ করে বাকিটা লিখতে হবে। 10,000 থেকে কারবারি বাট্টা হয় 500 টাকা, সেখান থেকে 10,000 থেকে 500 টাকা বাদ দিলে 9,500 হয়। এই সব যোগ করে যে টাকাটা হয় সেটা হচ্ছে মোট টাকা, যেগুলি এইগুলি নকদান বইতে বসবে না। আমরা যখন নকদান বই প্রস্তুত করবো তখন এগুলো লিখবো না। আবার উদ্দীপকের আমাদের এই ফিরে আসলাম, খ নম্বরে বলেছিল 10, ফিরে এলাম। উদ্দীপকের খ নম্বরে বলেছে 10, 15, 20 ও 31 তারিখের লেনদেনগুলি জাবেদা প্রস্তুত করতে। এখানে 10, 15, 20, 31 এগুলি নিয়ে আমি আলাদা করে নিয়ে জাবেদা করবো। ওই লেনদেনগুলো উপরে লিখে রাখলাম, নিচে জাবেদা করবো। যে কয়টা লেনদেনের জাবেদা করতে বলেছে আমি এইদিকে অর্ধেক লিখলাম, ওইদিকে কিছু অংশ লিখলাম, পরে পরে জাবেদা করবো। প্রথমে আসি, পণ্য বিক্রয় করা হয়েছে নগদে, প্রাপ্য বিলের মাধ্যমে এবং ধারে। তাহলে নগদে পণ্য বিক্রি করা হয়েছে, তার জন্য নগদান হিসাব ডেবিট হবে। প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রি করা হয়েছে, এর জন্য প্রাপ্য বিল হিসাব ডেবিট হবে। ধারে পণ্য বিক্রি করা হয়েছে, এর জন্য প্রাপ্য হিসাব ডেবিট হবে। তিনটা ডেবিট হবে, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ডেবিট। নগদে কত টাকা? 25,000 টাকা। আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে, নগদে 25,000 টাকা, প্রাপ্য বিলের মাধ্যমে 7,000 টাকা, ধারে প্রাপ্য হিসাবে বসবে ধারের টাকাটা। এবারে তিনটা যোগ করে একসাথে হবে আমাদের এই 52,000 টাকা, যেটি নগদে, ধারে এবং প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো। এখানে বিক্রয় হয়, বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এবার আসি, 15 তারিখে দেনাদারের নিকট হতে 2% বাট্টায় সরাসরি চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে এটার জন্য জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকা হবে কত, তাই না? টাকা হবে ব্যাংকে লিখবো, এখানে যে টাকাটা লেখা আছে, আর এই ব্যাংকে যে টাকাটা লেখা আছে এর উপরে বাট্টাটা নির্ণয় করার সময় একটু, বিশেষ করে এখানে একটু প্যাচ আছে। শিক্ষার্থীদের অনেক সময় সরাসরি যদি এইটার উপরে 2% কাটে তাহলে কিন্তু হবে না, কারণ এখান থেকে বাট্টা বাদ দিয়ে বাকি টাকা এই টাকাটা দেওয়া আছে। তাহলে আমরা যদি এইটা গুণ 2 ভাগ 98 হবে, যদি 5% থাকে তাহলে গুণ 5 ভাগ 95 হবে, কারণ বাট্টা বাদ দিয়ে 2% বাট্টা বাদ দিয়ে 100 টাকার মধ্যে 2 টাকা বাদ দিয়ে 98 টাকা, তাই 98 দিয়ে ভাগ হয়েছে। অর্থাৎ এই টাকা গুণ 2 ভাগ 98 হবে, কারণ বাট্টা বাদ দিয়ে টাকা দিয়ে আছে সেজন্য। তাহলে এখানে বাট্টা নির্ণয় করতে হলে 2 টাকা বাট্টা বাদ দিয়ে 98 দিয়ে ভাগ হবে, বিষয়টি খেয়াল রাখবো। এবং এই যে টাকাটা হবে এখানে লিখবো, আর এই দুটো যোগ করে এখানে লিখবো। এখন যদি আমি এইটার উপরে সরাসরি 2% কাটি তাহলে কিন্তু এই টাকার সাথে মিলে যাবে। এইভাবে আমরা এই জাবেদা করতে পারি এই লেনদেনে। এখানে দুইটা জাবেদা ধরলো, বাকিগুলো আমি নিচে করতে চাইতাম, নিচে জায়গা নাই, তা আমি এই জাবেদাগুলি পরের পেজে করব। পরের পেজে আবার আসলাম, এই জাবেদাটা করব। 20 তারিখ পাওনাদারের 9,000 টাকা 3% বাট্টায় পরিশোধ করা হলো। তাহলে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বাট্টা হিসাব ক্রেডিট হবে। পরিশোধ করার সময় বাট্টা হিসাব ক্রেডিট হয়, কারণ
এখানে বাট্টাটা আয়, টাকা পরিশোধ করার সময় যে বাট্টা হয় সেটা আয় হয়, আর টাকা পাওয়ার সময় যে বাট্টা হয় সেটা প্রদত্ত বাট্টা হয়। সেজন্য পাওনাদারকে পরিশোধ করার সময় বাট্টা ক্রেডিট হবে, নগদান ক্রেডিট বাট্টা ক্রেডিট। টাকা কত হবে? ৯,০০০ প্রথমে এখানে লিখবো। ৯,০০০-এর উপরে 3% বাট্টা, 3 দাম ২৭, ২৭০ টাকা বাট্টায় হবে, বাকিটা নগদে হবে। এই যে ভালো করে লক্ষ্য করি, ৯,০০০ টাকার 3% কেটে এখানে লিখবো বাট্টায়, আর তার বাকিটা ৯,০০০ থেকে বাট্টাটা বাদ দিয়ে বাকি এই টাকাটা হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কিছুক্ষণ আগে আমরা 2% ছিল তখন 2 গুণ ভাগ 98 দিয়ে ভাগ করেছিলাম, কিন্তু এখানে তো তা হলো না। না, এখানে সেটা হবে না। এখানে বলেনি যে বাট্টা বাদ দেওয়ার পরে ৯,০০০ টাকা, এই কথা বলেনি কিন্তু। সেই জন্য আমরা সরাসরি ৯,০০০ টাকার উপরে 3% বাট্টা কেটে লিখবো ২৭০ টাকা। আচ্ছা, বাট্টা বাদ দিয়ে বাকি টাকাটা লিখলাম। লাস্টে দুইটা লেনদেন আছে, ব্যাংক চার্জ এবং ব্যাংক জমাতিরিক্তের সুদ। তো আমরা একসাথেও করতে পারি, আলাদাও করতে পারি। আমি আলাদা করছি, সমস্যা নেই। ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হবে ব্যাংক চার্জের টাকাটা, এটা আমরা পারবো সেজন্য দ্রুত বললাম। ব্যাংক চার্জ ধার্য করার জন্য যাবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর ব্যাংক কর্তৃক সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, এটা কিন্তু ব্যাংক জমার সুদ না, তাই ব্যাংক জমাতিরিক্তের সুদটা কিন্তু ব্যয়, খরচ বৃদ্ধি বলে ডেবিট হয়। সেজন্য ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা লিখবে এই 500 টাকা। এইভাবে আমরা জাবেদা করতে পারি। জাবেদা করা সম্পূর্ণ হলো, খ সম্পূর্ণ হলো। আবার আমরা উদ্দীপকে যাব। উদ্দীপকে গণনে মনে হয় কি বলেছিল দেখি। উদ্দীপকের গণনে বলেছিল 3 ঘরে নগদান বই প্রস্তুত করতে। উপরোক্ত লেনদেন মানে কি সবগুলো এখানে আসবে, ধারে যেগুলি সেগুলি বাদে বাকিগুলি আসবে। তো যাই সমাধান করার চেষ্টা করি। উপরে আমি লেনদেনগুলি লিখে রাখলাম, ছোট ছোট করে লিখতে পেরেছি, জায়গা পাই নাই। নিচে ছক অঙ্কন করবো। 3 ঘরে নগদান বই ছক তো বিশাল ছক, তাই না? তারিখ, প্রাপ্তি সমূহ, এইখানে আমাদের এই যে এখানে রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক, বাট্টা। আবার তারিখ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক, বাট্টা। এই 3 ঘরে নগদান তো আমরা পারি। মোট 14টা ঘর থাকে 3 ঘরে নগদানে, তার মধ্যে ওই দিকে 3টা করে টাকার ঘর থাকে, নগদ, ব্যাংক, বাট্টা, নগদ, ব্যাংক, বাট্টা। সব তো আমরা অবশ্যই আঁকা শিখতে হবে, কিন্তু সব তো অবশ্যই পারি আমরা, যেহেতু বোর্ডের অঙ্ক সমাধান করাচ্ছি আমি। এবার প্রথমে পড়ি। 1 নংয়ে বলেছে প্রারম্ভিক নগদ 20,000 টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট জের 10,000 টাকা। তাহলে আমরা যেহেতু প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত বলেছে, এইদিকে ব্যালেন্স বিডি বলে লিখবো এই 20,000 টাকা নগদের ঘরে, কারণ এটি নগদ টাকা। আর ব্যাংকের আবার ক্রেডিট জের, তার মানে কি ব্যাংকের টাকাটা ওইদিকে বলবে। এখানেও আমরা তারিখের ঘরে লিখবো সেম তারিখ, একই তারিখ দুই দিকে লিখবো। এখানেও লিখবো ব্যালেন্স বিডি বলে এই 10,000 টাকা ব্যাংকের ঘরে লিখবো, ব্যাংকের ঘরে, ব্যাংকের ক্রেডিট দিকে বলবে, কারণ এটি ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত দেওয়া আছে। এরপরে 5 তারিখেরটা নগদে ক্রয়, ধারে ক্রয়, চেকের মাধ্যমে ক্রয়। ধারে ক্রয় যেটা ওটা আসবে না। ক্রয় মানে কি নগদ টাকা কমে গেছে, 5 তারিখ লিখে ক্রয় হিসাব বলে নগদে লিখবো 4,000 টাকা, আর ব্যাংকের ঘরে লিখবো 10,000 টাকা। আমি আবার বলছি, লক্ষ্য করি, ক্রয় করেছি নগদে, ধারে এবং চেকের মাধ্যমে। একবারে এক লাইনে ক্রয় হিসাব বলে নগদেরটা নগদে লিখবো, আর এই চেকেরটা ব্যাংকের ঘরে লিখবো। মাঝখানে ধারে যেটা ক্রয় করা হয়েছে এটা নগদান বইতে বসে না। পরের লেনদেনটি লক্ষ্য করি, পণ্য বিক্রয় নগদে, প্রাপ্য বিলের মাধ্যমে এবং ধারে। তো প্রাপ্য বিলের মাধ্যমে এবং ধারে এই দুটা নগদান বইতে বসবে না, কিন্তু নগদে যেটা বিক্রি করা হয়েছে ওইটা বসবে। তো বিক্রি করলে নগদ টাকা বাড়ে, এইদিকে বসবে বিক্রয় হিসাব বলে 25,000 টাকা নগদের ঘরে লিখব। এবার 25 তারিখ বলছে দেনাদার কর্তৃক 2% বাট্টা বাদ দিয়ে সরাসরি ব্যাংকে জমা। তাহলে ডেবিট দিকে লিখবো দেনাদার হিসাব বলে এই যে টাকাটা আছে এটা ব্যাংকের ঘরে লিখবো, এখানে যে টাকাটা দেওয়া আছে। আর এইটার উপরে 2% হিসাব করবো। 2% হিসাব করলে হবে না, এখানে বলেছে বাট্টা বাদ দিয়ে এই টাকাটা। তাহলে বাট্টা বাদ দেওয়ার আগে যে টাকা সেটা যদি দেওয়া থাকতো তাহলে সরাসরি 2% হিসাব করতাম। তো এখানে 2% বাট্টা বাদ দিয়ে টাকা দেওয়া আছে, হিসাব করবো কিভাবে? হিসাবটা হবে 24,250 গুণ 2 ভাগ 98, কারণ 100 টাকার মধ্যে 2 টাকা বাদ দিয়ে 98 টাকা হয়। সেজন্য আমরা লিখবো 24,250 গুণ 2 ভাগ 98। যদি 5% থাকতো গুণ 5 ভাগ 95, যদি 10% থাকতো গুণ 10 ভাগ 90। ওই পার্সেন্টেজটা বিয়োগ করে নিচে দিয়ে ভাগ হবে, যদি বাট্টা বাদ দেওয়ার পর টাকার পরিমাণ দেওয়া থাকে। তাহলে আমাদের হিসাব করলে এইটাকে যদি
2 দিয়ে গুণ করে 98 দিয়ে ভাগ করি, এই টাকাটা হবে 495 টাকা। এবার ওই সাইডে লেনদেনগুলি লিখি। ব্যাংকে জমা প্রদান, ব্যাংকে জমা প্রদান করলে কন্ট্রা হয়। এদিকে লিখবো নগদান হিসাব বলে ব্যাংকের ঘরে, নগদান হিসাব বলে ব্যাংকের ঘরে টাকা লিখবো, আর এদিকে ব্যাংক হিসাব বলে নগদের ঘরে টাকা লিখবো। দুই দিকে সি লিখবো। আমি আবারও বলছি, লক্ষ্য করি, ব্যাংকে জমা দেওয়ার সময় আর ব্যাংক থেকে উত্তোলন করার সময় কন্ট্রা হয়, তাই না? এখানে ব্যাংকে জমা দেওয়া হচ্ছে, ব্যাংকে জমা দিলে ব্যাংকে টাকা বাড়ে, ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা লিখবো, নাম লিখবো নগদান হিসাব। আবার নগদ টাকা কমে, ক্রেডিট দিকে নগদের ঘরে টাকা লিখবো, নাম লিখবো ব্যাংক হিসাব। অন্যভাবে আমরা যদি জাবেদা করি, যে ব্যাংকে জমা দেওয়া হলো, এটা জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট মানে কি, ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা লিখবো, নাম লিখবো নগদান হিসাব, উল্টা নামটা। আবার ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে জাবেদায়, সরি নগদান হিসাব ক্রেডিট হয়েছে জাবেদায়, তাহলে নগদানের ক্রেডিটে টাকা লিখবো, নাম লিখবো ব্যাংক হিসাব। অর্থাৎ ব্যাংকে টাকা জমা দিলে ডেবিটে ব্যাংকের ঘরে টাকা, ক্রেডিটে নগদের ঘরে টাকা, টাকাটা খেয়াল রাখতে হবে কোন জায়গায় বসতে আছে। এবার পাওনাদার বাদলকে 9,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে এত টাকা পরিশোধ করা হলো, তো পরিশোধ করা হয়েছে ওদিকে বসবে, প্রদান করলে ওদিকে বসবে, পাওয়া গেলে এদিকে বসবে। নগদ টাকা চলে গেলে ডান ক্রেডিট দিকে বসবে নগদান বইয়ের, আর নগদ টাকা পাওয়া গেলে ডেবিট দিকে বসবে, বিষয়টি খেয়াল রাখবো। তাহলে 9,000 টাকা হতে 3% বারটা বাদ দিয়ে যে টাকাটা হয় সেটা এখানে বসবে, এখানে লিখবো বাদল হিসাব বা পাওনাদার হিসাবও লিখতে পারতাম। আর 10,000 টাকা 3% বারটা হিসাব করে বারটার ঘরে বসবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি কিভাবে লিখবো। এই 10,000 টাকার উপরে 3% হিসাব করে যেটা বারটার ঘরে লিখবো। এখন বাদলকে টাকা দেওয়ার সময় 9,000 টাকা থেকে এই 270 টাকা আমরা দিব না, ওটা আমরা ছাড় পাচ্ছি, দিব কত টাকা, এই 9,000 থেকে এই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা নগদের ঘরে বলবে, কারণ নগদে দিচ্ছি। আচ্ছা, এবার 25 তারিখ পণ্য ক্রয়, ওটা তো ধারে মনে হচ্ছে, ওটা আসবে না। 31 তারিখ ব্যাংক চার্জ, ব্যাংক জমাতিরিক্ত, দুইটা ডান দিকে বলবে। ব্যাংক চার্জ বলে ব্যাংকের ঘরে লিখবো, আবার ব্যাংক জমাতিরিক্ত সুদ বলে ব্যাংকের ঘরে লিখবো। আমরা মনে করি যে সুদ মনে হয় ডেবিট দিকে বসে, ব্যাংক জমার সুদ ডেবিটে বসে, ঠিক আছে। ব্যাংক সুদ বা ব্যাংক জমার সুদ, ব্যাংক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, এগুলো সব ডেবিটে বলবে। বাট এটা বলেছে ব্যাংক জমাতিরিক্ত সুদ, তার মানে কি এটা খরচ, এটার জন্য ব্যাংকে জমা কমে গেছে, তাই ক্রেডিট দিকে বসেছে। এখন আমাদের সব লেনদেন লেখা শেষ, এবার আমরা যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগ করার সময় আমাদের নগদ তো বাম দিক বড় হবে, আর ব্যাংকও বাম দিক বড় হবে, তাহলে এখানে দাগ দিব, এখানে একটা দাগ দিব, দুই দিকে আগে দাগ দিয়ে দেবো এক লেভেলে। অনেক সময় আমি দেখেছি কিছু কিছু শিক্ষার্থী এখানে দাগ দেয়, আবার এখানে নিচে দাগ দেয়, না, দাগটা দিতে হবে সেম লেভেলে, উল্টাপাল্টা হলে হবে না, প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে। দাগ দেওয়ার পরে আবার এটা যোগ করে এখানে লিখবো, এটা যোগ করে এখানে লিখবো, ডাবল দাগ দিয়ে দিব, এই টাকাটা আবার ওইদিকে নিয়ে যাবো, ভালো করে লক্ষ্য করি। এটা যোগ করে এখানে লিখেছি, এটা যোগ করে এখানে লিখেছি, এটা যোগ করে এখানে লিখেছি, এই বাট্টার টাকাটা এইদিকে নিব না, কিন্তু নগদ আর ব্যাংক, এই নগদের টাকাটা এইদিকে নগদে লিখবো, ব্যাংকের টাকাটা ব্যাংকে লিখবো জের করার জন্য। এবার কি করব, এই সাইডে এখান থেকে এইগুলি বিয়োগ করে এখানে টাকা লিখবো, এখানে ব্যালেন্স সিটি বলে এই টাকা থেকে এই তিনটা বিয়োগ করে এখানে টাকা লিখবো, আবার এই টাকা থেকে এই 4টা বিয়োগ করে এখানে টাকা লিখবো। বাটার ঘরে কোনো জের হবে না। আমি আবারও বলছি, লক্ষ্য করি, নগদ আর ব্যাংক যোগ করেছি, যোগফল এখানে নিয়ে গেছি, নগদেরটা নগদে, ব্যাংকেরটা ব্যাংকে। এটা থেকে এইগুলা বিয়োগ করে এখানে লিখবো, এটা থেকে এই 4টা বিয়োগ করে এখানে লিখবো, এটা হচ্ছে ব্যালেন্স সিটি। মানে কি, এই বছর শেষে আমার, সরি মাস শেষে, এই যে জুলাই মাস শেষে নগদ জমা 7,100 টাকা, আর ব্যাংকে জমা হচ্ছে 28,550 টাকা। এবার কি করব, এই দুইটা টাকা আবার এইখানে চলে আসবে, এখানে লিখবো পরের মাস, আগস্ট 1, ব্যালেন্স বিটি বলে, সাল চেঞ্জ হবে না, একই সাল থাকবে, সেজন্য সাল লিখি নাই, ব্যালেন্স বিটি বলে এই নগদের 45,000 টাকা নগদের, সরি 45,000 টাকা নেই, 7,270 টাকা নগদের ঘরে লিখবো, ব্যাংকের 28,550 টাকা ব্যাংকের ঘরে লিখবো। এখানে এই বাট্টার কোনো জের হবে না, বাট্টা জাস্ট দুই দিকে যোগ করে আমরা রেখে দেবো, এটা যোগ করে লিখবো, ওটা যোগ করে লিখবো। এইভাবে আমরা 3 ঘরে নগদান বই প্রস্তুত